স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আসিফ ভাই আসলো না কেন তোদের সাথে জুই? হাতে ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্নটা করলো জুইকে মুক্তা। মায়া ওয়াশরুমে। জুই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তার কথায় জুই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়া নাকি কি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি। আমাদের দুজনকে একাই পাঠালো। জুইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ার কি এমন জরুরি কাজ পড়লো যার জন্য বোনের শ্বশুর বাড়িতেও আসতে পারলো না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আপু, এই জন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিক সময় বাসায়ও ফিরতে পারতো না। অনেক দিন তো আরিফ ভাইয়া ভোর রাত্রে বাসায় ফিরে। যদিও জুইয়ের কথাগুলো সত্য, তারপরও আরিফের খান বাড়ির অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ার প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততার অজুহাতে গোপন করে গেল জুই। মন খারাপে মুক্তা থেমে নেই। 3 মাস পর বোনদের কাছে পেয়েছে সে। যদিও এই 3 মাসে মুক্তা 2-1 বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারো দেখা পায়নিও। হুট করেই আবার মায়ার ফিক্সড হয়ে যাওয়া বিয়েটাও আরিফ ক্যান্সেল করে দিল। এই নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো। মানহানির মামলা দিতে চেয়ে হুমকি ধামকি দিয়েছিল, কিন্তু নাদিম ছেলেটা সেদিন শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল। নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখলো। আবার শফিকুল ইসলামের সঙ্গে কথাও বলেছে আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়ে ক্যান্সেল করতে চাইছে, এতে দুই পরিবারের সম্মান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গিয়েছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শফিকুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে এই ব্যাপারটা। এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া আরিফ বিয়েটা না করে দেয়, তাহলে স্বাভাবিকের ন্যায় সবার সম্মানে আঘাত লাগবে। এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা জানাবে। সেই জন্য শফিকুল ইসলাম চেয়েছিল মায়া জুইকে নিয়ে আরিফ আশুগঞ্জ ফিরতে। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবে হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দেবে, আরিফকে বুঝিয়ে শুনিয়ে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরেও বিয়েটা সম্পূর্ণ করত মায়ার পরিবার। অন্তত নিজেদের দেওয়া ওয়াদা রক্ষার জন্য হলেও মায়াকে চেয়ারম্যান পরিবারে বিয়ে দিত। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু বিয়েটা সবাই সম্পূর্ণ করতে চায় যেভাবেই হোক। কিন্তু আরিফ এসবের কিছুই তোয়াক্কা করলো না। হুট করে মায়ার বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে আর ফিরল না আশুগঞ্জ। ফোনে নাদিমের সঙ্গে আরিফের কী কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবার বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ার বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং এখনও আগের ন্যায় আছে। শফিকুল ইসলাম কিছু সময় চেয়েছেন চেয়ারম্যানের থেকে। নিজের ছেলে মেয়ে বাড়িতে ফিরলেই এই নিয়ে কথা বলবেন সবার সাথে। ততদিন যেন অন্তত সময় দেন শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিল চেয়ারম্যান সাহেব। তারপর থেকে মায়ার বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে। পুনরায় আলোচনায় বসবে যখন মায়াকে নিয়ে আরিফ আশুগঞ্জ যাবে তখন। কিন্তু এত কিছুর মাঝে আরিফের মতামত শূন্য। না নিজে বাড়িতে যাচ্ছে, আর না মায়াকে যেতে দিচ্ছে। বিগত 3 মাস ধরে চট্টগ্রামেই আছে মায়ারা। মুক্তা অনেকটা দিন পর বোনেদের নানা শ্বশুর বাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়ারা এখানে এসেছে পর থেকেই বোনেদের সাথে আছে সে। সন্ধ্যায় মায়াদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসে উক্ত কথা বলেছিল মুক্তা। মন খারাপে একইভাবে বলল মুক্তা, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজরও দেখা যাবে না ভাইয়ের। আসিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, আবার এখানেও আসলো না। আমি নোটিশ করছি জুই, আসিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকায় গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলায় একমাত্র ভাই আমাদের, সেও আমাদের খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুরবাড়ি মানুষের উপরে, এজন্য যেতে চায় না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে
মনে ভয় সংশয় সৃষ্টি হলো। ওরা তিন বোনেদের মাঝে মুক্তা বেশ চতুর, অল্প সময়ে সব কিছু চট করে ধরে ফেলতে পারে সে। হয়তো আরিফকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতেই জুইকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুই হাতের তোয়ালেটা বিছানায় রেখে এগিয়ে মুক্তার মুখোমুখি বসে বলল, তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। ভাইয়া আসলে প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাইয়া তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধুই ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একবার আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হতো? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানেই আছি। কতক্ষণ লাগে আমার শ্বশুরবাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুই জানিস, আরিফ ভাইয়া কোনো কারণে আমার শ্বশুরবাড়িতে আসতে চায় না। আচ্ছা জুই, তুই কি কিছু জানিস এই ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু, আচ্ছা, তোরা কেন বাড়িতে যাস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের বলল মুক্তা, আচ্ছা, মায়া কি কারোর সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি করে বলবি জুই? একইভাবে জুই উত্তর দিয়ে বলল। না আপু, নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যা বলছিস জুই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাইমের সাথে বিয়েটা ভেঙে দিল ওর? ও নিশ্চয় আরিফ ভাইয়াকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তা একের পর এক ধারালো প্রশ্নের বাণে এবার যথাযথভাবে জুই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলেও মায়ার সম্পর্কে মুক্তার কানে কিছু যায় তাহলে সেটা ওদের পরিবারের সবার কানে পৌঁছে যাবে মুহূর্তে। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যা বলে বলল, না আপু, তুমি বেশি চিন্তা করছো। এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশন করলে সেটা তোমাদের চোখে পড়তো না। ও যে গবেট, সবার আগে তোমার কাছেই ধরা পড়তো এটা। জুয়ের কথাটা মুক্তার যুক্তিসঙ্গত মনে হলো। ওরা তিন বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের, কোনো কাজ করলে সেটা সহজে হজম করে রাখতে পারে না, কারো না কারো কাছে ধরা পড়বেই। যদিও মায়ার কোনো রিলেশন থাকতো তাহলে অন্তত জুয়ের কাছে হলেও সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুই আর মুক্তাকে মিথ্যা বলবে না, কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ করে না করছে সেটাই বুঝতে পারছে না মুক্তা। মুক্তা ভেবে রেখেছে রাতেই একবার ফাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসেবে ও যাবে আরিফের কাছে। এবার আরিফকে সঙ্গে করে নিয়ে আসবে। এসবের ফাঁকে সুযোগ করে জেনে নেবে কেন মায়ার বিয়েটা না করেছে আরিফ। মুক্তা জুইকে বলল, আচ্ছা, তুই নাস্তা কর। আরিফ ভাইয়ের সাথে আমি নিজেই কথা বলে নিব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ার সন্ধান করে মুক্তা বলল, মায়া কইরে জুই? জুই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলতে চাইল, মায়া ওয়াশরুম। এই তো আমি আপু। জুইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এরই মাঝে মুক্তার কথাটা শুনে উত্তর করলো সে। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুইয়ের বিছানার উপর রাখা তোয়ালেটা তুলল, হাত মুখ মুছতে মুছতে বসলো জুইয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবতে গ্লাসের চুমুক শেষ করতে করতে তিন বোনের মধ্যে গল্পের আসর জমালো। সেই আড্ডার মাঝেই উপস্থিত হলো সেজুতি শশী। শশীকে দেখে জুই তাকালো মায়ার দিকে, মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুইয়ের দিকে। দুজনের চোখাচোখি হতেই জুই চোখের ইশারায় আশ্বস্ত করলো মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিক ন্যায় তাকালো শশীর দিকে। শশী হাস্যোজ্জ্বল মুখে মায়ার পাশ ঘেঁষেই বসল। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে পছন্দ। ছোটখাটো কিউট মেয়ে মায়া, দেখতেও নাদুস নুদুস। মায়াদের সঙ্গে শশীর কৌশলাদি বিনিময়ের মধ্যেই সেখানে উপস্থিত হলো ফাহাদ আর রাদিফ। মূলত ফাহাদ এসেছে নিজের বউয়ের খোঁজে। রাদিফ আর ফাহাদকে একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে মুরাদপুর যাবে। যেহেতু ওরা দুজন সেই দিকেই যাবে, এজন্য ভাবলো মুক্তাকেও সঙ্গে নিয়ে যাবে।
কিন্তু মুক্তার খোঁজে ফাহাদ গেস্ট রুমে পৌঁছাতে সেখানে মায়াদের সঙ্গে সেজুতি ও শশীকে দেখতে পেল। হাতের স্পিড ক্যানে তখন চুমুক দিচ্ছিল ফাহাদ। বউয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়াদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের কক্ষে সালিশ বসিয়েছ কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথায় জুই মজার ছলেই উত্তর করল। দুলা ভাই আপনার। ফাহাদ জুইয়ের কথার সাথে তাল মিলিয়ে একইভাবে বলল, বাপরে, তাহলে আজকে বিলেন মনে হয় আমি। জুই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানে চুমুক রাদিফও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ার দিকে বাড়িয়ে দিতেই মায়াও কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদিফের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদিফের দেওয়া ক্যানটি খোলে মায়া। তাতে চুমুক বসালে রাদিফ পাশ থেকে ঢোল এনে মায়ার মুখোমুখি বসল। মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। সে যদি রাদিফকে বলল, আমার ক্যান কয় রাফিদ ভাই? রাদিফ ঠান্ডায় ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদিফের সঙ্গে মায়ার স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টি ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদিফ নিজের জন্য দুটো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদিফ হয়তো নিজের জন্য দুটো নিয়েছে, কিন্তু এখানে এসে একটা মায়াকে ধরিয়ে দিতেই বুঝতে পারলো তখন রাদিফ দুটো নিজের জন্য নয়, বরং একটা মায়ার জন্য নিয়েছিল। সে যদি কথার রেশ টেনে ফাহাদ রাদিফের সঙ্গে মজা করতে চাইল মায়াকে নিয়ে, মশকরার ছলে বলতে চাইল, আমার মায়া রাদিফের বেআইন বলে কথা। বেআইনের জন্য শুধু ক্যান কেন, আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগেই ইতি টানল রাদিফ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মায়া রাদিফের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তাও করেছিল। হয়তো রাদিফের সঙ্গে মায়ার কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে, কিন্তু রাদিফ যেন মুহূর্তে ফাহাদকে নয় বরং মুক্তার ধারণাকে বহুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করল। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না। পরে দেখা গেল রাদিফ মায়ের মতো জুইকেও নিজের বোন বলে দাবি করলো। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাজনক হতে পারে ভেবে সে শশীকে নিয়ে রাদিফকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্তত একটা ক্যানের বোতল তো আনা প্রয়োজন ছিল তোর। রাদিফ স্বাভাবিকের ন্যায় নিজের ভাবি বলতে মুক্তা ধরে নিল, কারণ মায়ার বিষয়টা যেহেতু এখনো পরিবারের কেউ অবগত নয়, সেজন্য রাদিফ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবির জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বউয়ের ভাগ আমাকে দিবা যে আমি খাওয়াবো? ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদিফের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বউয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বউয়ের কথা বললাম। শশী তো হৃদের হাফ বউ হয়, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথায় চমকে ওঠার মতন চার চোখ জোড়া তৎক্ষণাৎ তাকালো মায়ার দিকে। রাদিফ জুই মায়াকে লক্ষ্য করতেই দেখলো ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া, হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে যাচ্ছে। অথচ শশী তখন লজ্জা মিশ্রিত মুখে বসে। রাদিফ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা শুধিয়ে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদিফের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী। ওদের দুজনের প্রেম তো একদিন দুদিনে নয়, গোটা 5 বছরের প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় হাওয়ায়ও পাওয়া যাবে, তাই না শশী? খানিকটা লজ্জায় মাথা নাড়িয়ে হাসল শশী। মায়া হাতের বোতলটা দুহাতে চেপে বসলো শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাঁটার মতন বিঁধছে। হৃদের প্রেম ছিল কারো সাথে, সেটা ভাবতেও যেন মনে অদৃশ্য জখমে খণ্ডিত হচ্ছে অসংখ্য। মায়া এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে তার দাঁত কামড়িয়ে মাথা ঝুঁকে বসে। জুই মায়ার অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ার হাতটা চেপে বসলো সবার অগোচরে। রাদিফ মায়ার মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের উপর বিরক্ত হলো। খানিকটা রাগ হয়ে সরাসরি বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভুল জানো তুমি ফাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কি না, তবে এতটুক বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা মা তিনজনেই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞেস করে নিও। কথাটা বলেই রাদিফ উঠে গেল। রাদিফের কথায় ফাহাদ, মুক্তা, সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদিফের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখেই বোঝা যাচ্ছে। তবে শশী রাদিফের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো, কাউকে কিছু না বলে। মায়া তখনও মাথা ঝুঁকে বসে। ফাহাদ মুক্তাকে বের হতে বললে সেও চলে গেল। এই মুহূর্তে কেউ কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদিফের এই কথাগুলো যে এখানে শেষ হবে না সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা তিনজনই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দেবে শশী। হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতে হতে কিছু একটা বলবে বলে আশা করা যায়। মুক্তা মায়া জুইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়। মায়া রাদিফের কথায় আশ্বস্ত হলেও হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্ট সারা রাত পার করলো হৃদের অপেক্ষায়। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারো দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদকে দেখা যায় মুক্তাকে নিয়ে খান বাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ খান বাড়িতে আসবে বলে আশ্বস্ত করলো মুক্তাকে, কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল। সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পার হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচয়ে ঘুম ভেঙে উঠে হৃদের খোঁজ করলো। শোনা গেল হৃদ তখনও বাসায় ফেরেনি। এক বুক কষ্টে মায়ার তখনই কেঁদে ফেললো। ডাগর ডাগর আঁখি দয়ে চিকচিক করলো নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে খেপে যায় জুই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে, যেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচইয়ের মধ্যে সকলে রেডি হলো। মায়াও সাধারণ 3 পিস পরে সবার সাথে বসে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যে বাবুর্চির রান্না বান্নার বিশাল আয়োজন শেষ। 11টার ভিতরে খাওয়া দাওয়া কাজ শুরু করবে। খান পরিবারের সকল আত্মীয় স্বজনরাও সকাল থেকে আসতে শুরু করেছে। চারপাশে কলরব আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই। আশায় আশায় মায়ের মন বিষিয়ে উঠছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খান বাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে দোতলা গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে দোতলা করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আছে, অথচ হৃদের কোথাও দেখা নেই। ক্ষুণ্ণ মন আরো ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচের দিকে তাকিয়ে থাকার মধ্যেই পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠল মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতো করে তাড়াহুড়ো সোজা হয়ে দাঁড়ালো। মাথায় কাপড় টেনে থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মু? জি, আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আমি আল্লাহর রহমতে। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? ভিতরে যান, রেডি হন গিয়ে। মায়া অস্বস্তিতে আঁচড়ে মাথা কাপড়টা আর একটু টেনে বলল, ভালো লাগছিল না, সেই জন্যই এখানে একটু দাঁড়িয়েছিলাম। এক্ষুনি চলে যাচ্ছি। মায়ার কথায় নিহাল খান ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুর বাড়ি এটা, আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়ে নিন। এই বাড়ির বড় বউ আপনি, সবাই আপনাকে দেখবে, খান বাড়ির বউ হিসাবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়ার আর সাহস হলো না নিহাল খানের মুখোমুখি আর কিছু বলতে। কেমন রোবটের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নিহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলে মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসলিন তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরল জুয়ের সাহায্যে। এই শাড়িটা সেদিন রাফা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে এই অনুষ্ঠানে পরার জন্য, কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়িটারই পরবে না। যদি কেউ জিজ্ঞেস করে মায়া কেন শাড়ি পরেছে, তাহলে কি উত্তর দেবে সে? সেই চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি, কিন্তু এখন নিহাল খানের বলাতে মায়ার শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেল।
নয়তো নিহাল খানের আদেশ পাওয়ার পরও যদি মায়া শাড়ি না পরে তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে, যেটা মায়া করতে চায় না বলে দ্বিধা মনা করে শাড়িটা পরে নিল। কিন্তু কেউ জিজ্ঞাসা করলে কি বলবে সেই চিন্তায় ভয়েও থাকলো। মায়ার শাড়ি পরা শেষ হতেই রুমে ঢুকলো মুক্তা, হাতে নিজের দুটো শাড়ি নিয়ে। মায়াকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে কয়েক সেকেন্ড মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে শাড়িতে মায়া। এই শাড়িটা কোথায় পেলি তুই? জুই তখন মায়ার সামনে বসে কুচিগুলো গোছাচ্ছিল। মায়া মুক্তাকে দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছিল এটা। বাহ, সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলেই মুক্তা হাতের শাড়িগুলো বিছানার উপরে রাখতে রাখতে আবারও বলল, আমি আরো তোদের দুইজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। রাফিদ বলল মিহান আঙ্কেল নাকি মেয়েদের সকলকে শাড়ি পরতে বলেছে। উনি হঠাৎ এই কথা কেন বললো জানি না, তারপরেও গুরুজন যেহেতু আদেশ করেছে। জুই, তুই একটা শাড়ি পরে নে, কিছু লাগলে আমাকে ডাকিস। হৃদ ভাইয়া নিচে এসেছে, ওনার সাথে দেখা করে আসি, কেমন? অস্থিরতায় মায়া কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মুক্তা চলে গেল। মায়া হৃদকে দেখার আশায় জুইকে রেখে চলে গেল আবারও করিডোরে। পিলার ঘেঁষে রেলিং এর নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতায় আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চিকচিক করলো নোনা জলে। ভঙ্গ হৃদয়ে জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচ থেকে উপরে উঠছিল ক্লান্তিতে। সারা রাতের টহলে শরীর রু রু করছে ক্লান্তিতে। লম্বা শাওয়ার না নিলেই নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে চোখে পড়ল নিজের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে। থমকে যাওয়ার মতো সেখানেই দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ার দ্বিগুণ লম্বা চুলগুলো এলোমেলো হাত খোপা করে সাজুগুজুবিহীন রেলিং ধরে দাঁড়িয়ে হয়তো নিচে তাকিয়ে কারো সন্ধান করছে। মায়ার সৌন্দর্যতা যেন মুহূর্তে স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতে চোখ মুছতে। রেলিং ধরে নিচে ঝুঁকে আবারও কোনো কিছুর সন্ধান করতেই হৃদের কপাল কুঁচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎই মায়ার বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে। মুহূর্তের মাঝে কোনো কিছু ঠাহর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করে ধাক্কা মেরে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু পেঁচিয়ে বলল, শরীরের তেজ বেড়ে গেছে তাই না? শক্তি দেখান, হাড় ভেঙে একদম হাতে ধরায় দিব। হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতন চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্য পেতেই মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমায় ছুবেন না যান। তাহলে কে ছুবে? আপনি রাতে কেন আসেন? আমি ওয়েট করেছিলাম না। আপনি ডেকেছেন যে আসবো? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় ফের বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। কল রিসিভ করার মতো কাজ করেছেন যে কল রিসিভ করব? হৃদের কথায় মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ার চোখের পানি মোছার চেষ্টা করলো না, বরং মায়ার থুতনি চেপে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, আচ্ছা, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য কেন বাড়ে? মায়া হৃদকে অল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে আপনার পাগল বানাচ্ছেন। মেসেজে কি লিখেছেন? আমার সিস্টেমের সমস্যা আছে না, চলে না, অচল। আচ্ছা, আর কি কি যেন ছিল? হৃদের কথাটা মায়ার বোধগম্য হলো না। কিসের সিস্টেম, কিসের কি? মায়া অবুঝ গলায় জানতে চেয়ে বলল, মানে? মায়ার অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ার গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল, মানে হচ্ছে আজকে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন। আজকে নিজেকে কিভাবে বাঁচান আমি দেখব। এবারও হৃদের কথার যথাযথ অর্থ বুঝল না মায়া, বরং মায়া মনে করলো সে আবারও কোনো ভুল করেছে যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল,
আপনি ভুল ভাবছেন, আমি কিছু করিনি, সত্যি বলছি আমি। ওয়েট, আপনার কিচ্ছু করতে হবে না ম্যাডাম, আমি আছি তো, আই ক্যান ডু। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমিও দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তে মায়ার মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিস মি। হ্যাঁ? কিস মি। হৃদের সোজা সাপটা কথায় মায়া লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তে চোখে ভেসে উঠল হৃদকে চুমু খাওয়ার কালকের দৃশ্যগুলো। মায়া লজ্জায় নত মস্তিষ্ক হতে চাইলে হৃদের হাত ওর গালে চেপে রাখার কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, আমি পারবো না, সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে হঠাৎ নরম হয়ে আসলো। মায়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি ভেদ করে মায়ের উন্মুক্ত কোমরে দুহাত ভিড়ালো, মাথা ঝুঁকে কপালে কপাল ঠেকালো খোলা কাঁধে। আলতো ঠোঁট ছোঁয়াতেই মায়া কেঁপে উঠে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিল ভয়। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরল মায়াকে, নিজের সাথে মিশে মায়ার কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়। তারপর গলা থেকে একইভাবে কানে স্পর্শ করেই হৃদ ফিসফিসিয়ে বলল, আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবে না। মায়া ভয়ে কোনো রকমে কম্পিত গলায় অল্প আওয়াজে বলল, হুম রাতে আমার রুমে আসবা। হুম। মায়ার উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ার গালে। তারপর পর এই গাল ওই গাল দুগাল একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার রুমে আসো। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেকটা সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো কি হয়েছে ওর সাথে, লজ্জায় তৎক্ষণাৎ দুহাত চলে গেল মুখে। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা পুনরায় মনে করতেই হৃদের পিছনে না গিয়ে উল্টো দৌড়ালো নিজ রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস মায়ার নেই, কিন্তু নিজের রুমের দরজায় গিয়েও আটকে গেল মায়া। এতদিন পর মায়ার স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয়ই আবার রেখে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া হৃদের রুমে যেতে গিয়েও আবার বেঁকে গেল, বরং নিজের দিকে তাকিয়ে পরখ করলো অগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে গেল ওয়াশরুমের দিকে, হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে, নয়তো কেমন দেখাবে যে অগোছালো আর ময়লা ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। সেখানে পূর্ব থেকে জুই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল, গায়ে তারও কালো রঙের জামদানি শাড়ি জড়ানো, ফর্সা শরীরে যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসে জুইয়ের হাত থেকে চিরুনি টেনে নিজে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ল। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছড়িয়ে পড়ল ফ্লোরে। মায়া চিরুনিটা পুনরায় জুইয়ের হাতে দিতে দিতে বলল, চুলগুলো ঠিক করে দে তো জুই। জুই মায়ের হাত থেকে চিরুনি নিতে নিতে বলল, কোথাও যাবি নাকি? ওনার রুমে যাব। জুই মায়ার কথাটা পুনরায় শুধিয়ে বলল, উনি মানে হৃদ ভাইয়ার রুমে? উনি ডেকেছেন যেতে। জুই একবারে আর কিছু জিজ্ঞেস করলো না মায়াকে, বরং সে নিজের অগোছালো চুল রেখে মায়ার চুলগুলো চিরুনি করে বেঁধে দিল গুছিয়ে। এরই মাঝেই মায়া তাড়াহুড়োয় অল্প স্বল্প সাজুগুজু করে উঠে দাঁড়ালো। নিজেকে পরিপাটি করেই পুনরায় দৌড় লাগালো হৃদের রুমে। জুই চিরুনি হাতেই মায়ার চলে যাওয়ার উচ্ছ্বাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয়, নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার মতো ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল, নয়তো সামান্য ভুল বুঝাবুঝি থেকে কিভাবে পারলো জুই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে?
আদৌ এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝেই জুই টেনেছিল আয়নকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।